আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরো 178 জনের মৃত্যু। মডার্নার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু। ডাক্তার দেখালে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের টানাটানি, হেনস্থার শিকার রোগী ও স্বজনরা। টিকা নিয়ে প্রতারণা করছে সরকার, অভিযোগ বিএনপির। ভ্যাকসিন আমদানি অব্যাহত থাকবে বলছে আওয়ামী লীগ। এবং পদ্মা সেতুর পিলারে 4 বার ফেরির ধাক্কার পর নৌ রুট পরিবর্তন, চরম দুর্ভোগে যাত্রীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে দেশে আরও 178 জনের মৃত্যু হয়েছে। 33,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা 7,000-এর নিচে নেমেছে। শনাক্তের হার 20% কিছু বেশি। আপেল মাহমুদের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সবশেষ একদিনে 178 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 23,988 জনে। ঢাকা বিভাগে 67 জন, চট্টগ্রামে 45 জন ও খুলনায় 23 জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে 14 জন ও সিলেটে 11 জনের মৃত্যু হয়েছে। বাড়ছে সুস্থতার হারও। সরকারি হিসেবে একদিনে সেরে উঠেছেন 7,805 জন। সুস্থতার হার 90.73%। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শুরু হয়েছে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। পাশাপাশি দেয়া হচ্ছে সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ। টিকা প্রত্যাশীদের অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানানো অনেকটাই কঠিন হয়ে পড়ছে। এসএমএস ছাড়া কাউকে টিকা নিতে কেন্দ্রে না আসতে অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। মডার্নার দ্বিতীয় ডোজ পেতে শনিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি সিনোফার্মের প্রথম ডোজের নিবন্ধনকারীরাও এদিন এসেছেন কেন্দ্রে। গণটিকার কারণে কয়েকদিন দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ ছিল। এরই মধ্যে যাদের 4 সপ্তাহ পার হয়ে গেছে, এসএমএস না পেয়েও তারা ভিড় করছেন কেন্দ্রে। তাই হাসপাতালের ভেতরে এবং বাইরে টিকা প্রত্যাশীরা গায়ে গা লাগিয়ে ভ্যাকসিন নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে তা সামাল দিতে হিমশিম খেতে হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। 2-3 দিনের তো একসাথে জমা হওয়ার কারণে আমাদের সিরিয়ালটা বেশি হয়েছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আমার 11 তারিখে ডেট ছিল, বাট পরে আমি 12 তারিখে আসছিলাম। তো ওনারা বলছেন যে মডার্না টিকাটা অবশ্য নাই এখন, তো আপনি মেসেজ গেলে পাবেন। আশঙ্কায় আছি যে যদি ঘুরে যাওয়া লাগে আর একদিন আসা লাগে, এটা একটা ঝামেলার কাজ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এসএমএস ছাড়া লোকজন কেন্দ্রে আসার কারণে চাপ বাড়ছে। মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকলেও অনেক কেন্দ্রে সিনোফার্মের প্রথম ডোজ অব্যাহত থাকায় আলাদা লাইনের ব্যবস্থা করতে হয়েছে। প্রত্যেকটা সেন্টারে একটা সক্ষম অবস্থা থাকে 1,500 থেকে 2,000। তো প্রত্যেক দিন দেখা যাচ্ছে 4 থেকে 5,000 তারা রেজিস্ট্রেশন করে। অনেকে আছে যে মেসেজটা না পেয়ে আর্লি চলে আসে, যে আমরা হলো যে আমাদের হয়তো তারা ভাবছে পাবে না, শেষ হয়ে যাচ্ছে, এরকম আতঙ্কার কোনো কারণ নেই। মেসেজটা না পেয়ে যদি ভিড় করে তাহলে কিন্তু যারা মেসেজটা পেয়েছে তাদেরকে দিতে আমাদের সমস্যা হয়ে যায়। দেশে যারা ফাইজার ও মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হচ্ছে। বৃহস্পতিবার মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ হলেও চলবে দ্বিতীয় ডোজ। সংরক্ষণ সহজ হওয়ায় রাজধানীর পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের টিকা কার্যক্রমও চলমান রয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ডাক্তারের চেম্বার থেকে বের হলেই রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানাটানি শুরু করেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। নিজেদের কোম্পানির ওষুধ কিংবা কোন ওষুধগুলো বেশি লিখছেন তা দেখাই তাদের উদ্দেশ্য। এতে বিব্রত হচ্ছেন রোগীরা। ব্যবসায়িক স্বার্থ ও কিছু ডাক্তার অনৈতিক সুবিধা নেয় এমনটা ঘটছে বলে মনে করে হাসপাতাল কর্তৃপক্ষ। মাহবুব কবির চপলের রিপোর্ট। হাসপাতালের গেটে ওত পেতে থাকেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। রোগী বের হলেই চলে প্রেসক্রিপশন নেয়ার প্রতিযোগিতা। প্রশ্নপত্রে প্রশ্ন কমন পড়েছে কিনা ঠিক সেভাবে দেখা হয় প্রেসক্রিপশনে নিজের কোম্পানির ওষুধের নাম আছে কিনা। আবার ছবি তুলে সেগুলো পাঠাতে হয় কোম্পানির অফিসে। চাকরি করতে এসে এ যেন এক অসুস্থ প্রতিযোগিতা। কোম্পানির থেকে এটা আসলে ওরা চাপ দেয় যে আসলে প্রেসক্রিপশন ডাক্তার লিখতেছে কিনা, পেশেন্টের ব্যক্তিগত তথ্য এটা দিতেও যায় না অনেক সময়।
তারপর জুলুম করে করার লাগে এগুলো আর প্রেসক্রিপশনের ছবি তোলা, ধাক্কাধাক্কি করা, দারোয়ান ধাক্কা দেয়, ভিতরে দেখলে ধাক্কা দেয়, মোবাইল নিয়ে নেয়, খুবই খারাপ লাগে এগুলো। সরকারি হাসপাতালের সামনে তাদের আনাগোনা বেশি। রোগী দেখার সময় অনেকেই আবার ডাক্তারের সঙ্গে দেখা করেন। অভিযোগ আছে নানা সুবিধা দিয়ে নিজেদের কোম্পানির ওষুধ লেখানোর ব্যবস্থা করেন কেউ কেউ। আমার এখান থেকে 15 জনকে সেদিন আটক করা হয়েছে দালাল আপনার এই রিপোর্টের পরে। মানে কোন ডাক্তার তার প্রেসক্রিপশন লিখলো তাকে তারা ব্রাইব করতে চায়, এটা হওয়া উচিত না। ও এসে তার প্রোডাক্ট সম্পর্কে বলে চলে যাবে, কিন্তু এই প্রেসক্রিপশন কেউ না দেখতে পারে তার জন্য আমি কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা জানান প্রতি মাসে নির্ধারিত টার্গেট পূরণ আর অফিসের চাপে এসব করেন তারা। তবে কোম্পানির মালিকরা বলছেন এটাই ব্যবসায়িক পলিসি। চাকরি করেন, টার্গেট আছে, এর জন্য আপনাকে প্রেসক্রিপশন সার্ভে করতে হয়। প্রেসক্রিপশন কোন ডাক্তার কোনটা রাখে তাদের রাখে না কেন, এবার ডাক্তার অ্যাটেন্ড করে। এইটা কিন্তু ইন্টারন্যাশনালি ইট ইজ রিকগনাইজ। টার্গেট করলে পারে বেতনের পরে আরও 20-25% বেশি পায়। এই জন্য তাদের দৌড়াদৌড়ি করতে হয়, মাল বেচতে হয়, মনিটরিং করতে হয়। দেশের ওষুধ শিল্প অনেক এগিয়েছে, নানা দেশে রপ্তানিও হচ্ছে। দেশের বাজারের জন্য একটি মানসম্মত নীতিমালা করা জরুরি বলে মনে করছেন অনেকেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে কারখানা বন্ধ হওয়ায় চাকরি হারিয়েছেন অনেক গার্মেন্টস কর্মী। বিভিন্ন জায়গায় ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত চাকরি। তবে পোশাক কারখানার মালিকরা বলছেন প্রচুর রপ্তানি আদেশ থাকায় এখনো কর্মীর সংকট রয়েছে। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। করোনা মহামারীতে বিপর্যস্ত পুরো বিশ্ব। দেশের গার্মেন্টস শিল্প যার প্রভাব পড়েছে। করোনার মধ্যে বড় বড় পোশাক কারখানা চালু থাকলেও বন্ধ ছিল ছোট প্রতিষ্ঠানগুলো। আবার অনেক কারখানা কর্মী ছাঁটাই করেছেন। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন পোশাক কর্মীদের একটি অংশ। নগরীর গার্মেন্টসগুলোর সামনে প্রতিদিনই দেখা যায় চাকরি প্রত্যাশী কর্মীদের ভিড়। পরিচিত জনদের মাধ্যমে খোঁজ পেয়ে নতুন চাকরির জন্য এই দীর্ঘ অপেক্ষা। অনেক দিন বসা তো, তারপরেও অনেক অফিসে ঘুরছি, তো চাকরি পাইনি। এর জন্য মনে করেন এখন অনেক করোনার জন্য অনেক প্রবলেমে আছি। দেখি কি অবস্থা, এখানে চাকরি যদি পাই তাহলে করবো, না গেলে অন্য জায়গায় চেষ্টা করবো। আমি চাকরির জন্য আসছি, আমার অবস্থা খুবই খারাপ। একটাতেই যদি ইন্টারভিউ দিতে গেছি ওইটাতেই হয়ে গেছে, আর এখন করোনার সময় এখন মুশকিল হয়ে গেছে। পড়াশোনা শেষ করে নিরুপায় হয়ে করোনা মহামারীর মধ্যেও অনেকে চাকরি খুঁজছেন। আমরা অনেক অসহায়, যার মর্মতে ফ্যামিলির লোক অনেক অনাহারে আছে, কিন্তু কারো বুঝতে দিতেছে, তারা না পারে হাতে খুঁজে খাইতে, কার কাছে খুঁজতে। কেউ যেন আর অনাহারে না থাকে। করোনায় না মরলে লোক অবশ্যই চাকরি আর টাকার অভাবে অবশ্যই মরবে। আবার করোনার মধ্যে অনেকে কর্মক্ষেত্র ছেড়ে যাওয়ায় বড় গার্মেন্টসগুলোতে কর্মীর সংখ্যা কমে গেছে। কেউ কেউ আবার খরচ কমাতে কর্মীও ছাঁটাই করেছেন। বিভিন্ন টেকনোলজি ইউজ করে আমরা লোকবল কম লোক দিয়ে বেশি প্রোডাক্টিভিটি কীভাবে দেওয়া যায় ওটাই আমরা করছি এই মুহূর্তে। অনেকে কন্টিনিউ করতেছে না এই সিচুয়েশনে। তবে বড় গার্মেন্টসগুলোতে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে চাকরি হারানোদের এলাকা পরিবর্তনের পরামর্শ দেন কারখানা মালিকরা। আমাদের আসলে প্রতিটা ফ্যাক্টরিতে শর্টেজ আছে, শ্রমিকের শর্টেজ আছে। শ্রমিক যদি আসে আমার মনে হয় ঘুরতে হবে না। হয়তো দেখা গেছে তার বাসা আছে মালিবাগে ফ্যাক্টরি কমে গেছে, তাকে অবশ্যই মুভ করতে হবে সেই এলাকা থেকে, সেখানে গাজীপুর আসতে হবে অথবা আমাদের দিকে আসতে হবে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পোশাক কর্মীদের কর্মস্থলে রাখতে সব ধরনের ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানগুলো। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনায় মৃত্যু ও সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন টিকা নিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। তিনি আরও বলেন নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে জানতে চেয়ে সরকারের কাছে জাতিসংঘের চিঠি প্রমাণ করে ক্ষমতাসীনরা গুমের সাথে জড়িত। আরও জানাচ্ছেন মইনুল আহসান। প্রতি সপ্তাহে দলের স্থায়ী কমিটির বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করছে বিএনপি। সবশেষ সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে দলের মহাসচিব বলেন বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে লকডাউন তুলে নিয়ে মানুষকে ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে সরকার। লকডাউন এটা একটা প্রক্রিয়া আপনার সংক্রমণকে রোধ করবার, কিন্তু তাই প্রক্রিয়াটাকে সাকসেসফুল করার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে আপনার যারা দিন আনে দিন খায়
সাধারণ মানুষ, লো ইনকাম গ্রুপ অফ মানুষ, তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে হবে, ক্যাশ ট্রান্সফার করতে হবে। সরকার হিসাবে দেখা যাচ্ছে 2 ডোজ টিকা পেয়েছে মাত্র 52 লাখ মানুষ, প্রথম ডোজ পেয়েছে 1,53,00,000, অর্থাৎ জনসংখ্যা প্রায় 18 কোটি। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ বিভিন্ন সময় নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চিঠি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল। আমাদের হিসাবে প্রায় 500 জনের উপরে আমাদের বিএনপির নেতাকর্মী তারা গুম হয়ে গেছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী কথা বলে তারা যে এই অপকর্মের সঙ্গে জড়িত সেটা প্রমাণ করেছেন। সংবাদ সম্মেলনে খুলনার রূপসা হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলা এবং নোয়াখালীর বিএনপি নেতা হারুনুর রশিদ মোল্লাকে কুপিয়ে হত্যার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করা হয়। কখনো জবাব দেয়নি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী 6 মাস দেশে করোনার ভ্যাকসিন আমদানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে টিকার কোনো সংকট হবে না এবং পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তাকে আপনারা দেশনেত্রী বলেন, জন্মদিবস 6টি। 15ই আগস্টের রক্তাক্ত ঘটনার প্রতি আপনাদের এই যে প্রতিশোধ, এই আক্রোশের বহিঃপ্রকাশ, ভুয়া জন্মদিন পালন, এর শেষ কোথায় মির্জা ফখরুল আপনার কাছে জানতে চাই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন অভিযোগ করে তার মুখোশ জাতির সামনে উন্মোচন করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের খুনি দলের রাজনীতি ছাড়ার পরামর্শ দেন হাসান মাহমুদ। জিয়াউর রহমান কার্যতপক্ষে একজন ট্রেইটর, একজন খুনি ছিল। বাংলাদেশে যদি সুষ্ঠু রাজনৈতিক ধারা চালু করতে হয় তাহলে যুদ্ধাপরাধীদের রাজনীতি করা যেমন নিষিদ্ধ হওয়া প্রয়োজন, একই সাথে যারা বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করে দেখে বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালায় তাদেরও রাজনীতি এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা সংগঠিত হতে পারছেন না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তবে তিনি এও বলেন, এত কিছুর পরও থেমে নেই জঙ্গিদের অপতৎপরতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শফিউল আলম সুজনের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দেখতে যান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় তিনি পুরো এলাকা ঘুরে দেখেন। 15 আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা সবাইকে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা মেনে আসার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, শোকের মাস আগস্ট আসলেই নাশকতা ও জঙ্গি তৎপরতা বেড়ে যায়। তাই সব ধরনের ঝুঁকি মাথায় নিয়ে তার নিরাপত্তা ছক তৈরি করেছেন। যারা এই জঙ্গি হামলাগুলো করে, এখন যারা হামলা করার চেষ্টা করছে, তাদের প্রধান টার্গেট হলো আন্তর্জাতিক মিডিয়ায় আসা। এই ক্ষেত্রে 15 আগস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ তাদের ক্ষেত্রে। আমরা আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না, আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। তালেবান জঙ্গিদের আহ্বানে কিছু সংখ্যক বাংলাদেশি আফগানিস্তানে গেছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তারা যেন কোনোভাবেই দেশে ফিরে সংগঠিত হতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছে যে ইন্ডিয়ায় ধরা পড়েছে। আমাদের বিভিন্ন সংস্থা কর্তৃক এদের মনিটর করা হয় এবং যখনই সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় আমাদের কাছে জানায়, কারণ অপারেশনটা আমরা করি। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহনে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে অভিযান চালিয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় বাস চালক ও যাত্রীদের জরিমানা করা হয়, তবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআরটিএ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
গণপরিবহন সহ সব জায়গায় স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউন তুলে দেয় সরকার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানা হচ্ছে না সরকার নির্দেশিত এসব শর্ত। রাজধানীর বেশিরভাগ গণপরিবহনেই নেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা, যাত্রীরা পরছেন না মাস্ক। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন গাড়ি চালক ও হেলপাররা। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের আকস্মিক অভিযানে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেল স্বাস্থ্যবিধি না মানার কারণে কয়েকটি পরিবহনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। দুজন লোক বাচ্চারা আসলে দুজন লোকের জরিমানা দেওয়া হয়েছে। পরিবহন সংশ্লিষ্টদের পাশাপাশি যাত্রীরাও মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক পরার ব্যাপারেও উদাসীন তারা। মাস্ক আমাদের ব্যাগেই ছিল, ঘুমানোর কারণে আমরা মাস্ক পরতে পারিনি। গরমে কিছু অদৃষ্ট হয়ে গেছিলাম, তাড়াতাড়ি ফুল চেক করে থেকে রেস্ট করে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার জানান, গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এটা প্রাথমিক যেহেতু সতর্কতামূলকভাবেই তাদেরকে 1000, 1500, 2000 টাকা জরিমানা করা হচ্ছে। যদি কোনো আমরা উন্নতি না পাই, তারা যদি না শুধরায়, তাহলে অবশ্যই আরও কঠোর। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অনেকের স্বাস্থ্যবিধি মানলেও অভিযান শেষ হবার পর আবারও স্বরূপে ফিরে আসে টার্মিনালের অবস্থা। পরিবহন শ্রমিক ও যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনেই ছুটেছেন যার যার গন্তব্যে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। 4 দফায় পদ্মা সেতুর পিলারে ফেরি ধাক্কা দেয় শিমুলিয়া বাংলাবাজার নৌরুট পরিবর্তন করেছে বিআইডব্লিউটিসি। এই নৌরুটের পরিবর্তে এখন পাটুরিয়া, দৌলদিয়া ও চাঁদপুর শরীয়তপুর ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। এ কারণে এসব ঘাটে দিনভর ছিল যানবাহনের প্রচণ্ড চাপ। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। পদ্মা সেতু নিরাপদ রাখতে এবং শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি কম থাকায় বিকল্প হিসেবে পাটুরিয়া, দৌলতদিয়া ও চাঁদপুর শরীয়তপুর রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি। শুক্রবার রাতে এমন নির্দেশনার পর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে শনিবার সকাল থেকে দেখা যায় যানবাহনের তীব্র চাপ। দুপুরের আগে 500-এর বেশি যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল ঘাটে। সকাল থেকে 18টি ফেরি এবং 16টি লঞ্চে যাত্রী ও যানবাহন পারাপার করা হলেও চাপ কমেনি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ট্রাক ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহনকে। এদিকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের অবস্থাও প্রায় একই রকম। বাংলাবাজার শিমুলিয়া নৌপথের ফেরিতে পণ্যবাহী গাড়ি পারাপারে বিধিনিষেধ থাকায় এ ঘাটেও 500-এরও বেশি গাড়ি আটকে আছে। আর ঘাটে তো এখন ফেরি নেই, 4টে ফেরি চলে, এতে মনে করেন ক্লিয়ার করতে পারতেছে। বাসের চাপ আছে, কাঁচামালের চাপ আছে। ঘাট কর্মকর্তারা বলছেন, ফেরি কম এবং যানবাহনের চাপ বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। হঠাৎ করে গাড়ি বেড়ে যায়, আমাদের এই চাপটা সৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে 6টা ফেরি রীতিমতো চলাচল করে থাকে। আমরা 6টা ফেরিতে 350 বা 380 গাড়ি পারাপার করতে পারি আমরা। জোয়ারের পানিতে পন্টুন ডুবে থাকায় দীর্ঘ সময় নরসিংহপুর ঘাটে পারাপার বন্ধ ছিল। এতে ফেরিঘাটে যানজট আরও বেড়ে যায়। বিপ্লব রায়, এটিএন বাংলা। আগামী 1.5 বছরে 80% মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিকল্পনার প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। তিনি বলেন, এজন্য সরকার বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহে কাজ করছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্টের ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে সরকারের প্রস্তুতি শিরোনামে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে বিতর্কিকরা পক্ষে বিপক্ষে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। আমরা মনে করছি এই 5 বছর সময়ে আমরা আরো বেশি প্রস্তুত হব মাননীয় স্পিকার। প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি পরবর্তী দেশের অর্থনীতি উন্নয়নে রপ্তানি শুল্ক সুবিধা বাড়াতে হবে। এই জন্য 12 দফা সুপারিশও তুলে ধরেন তিনি। বাংলাদেশের সুশাসন দরকার, বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র কাঠামো দরকার, দুর্নীতিমুক্ত সরকার দরকার। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা দেখেছি করোনাকালেও কিন্তু বড় বড় ঘটনা ঘটেছে। করোনাকালেও দেখেছি মানুষের জীবন নিয়ে খেলা করেছে। নব্য দারিদ্র্যের জন্য নানা প্যাকেজ সরকার রেখেছে, কিন্তু আরও কি প্যাকেজ রাখা যায়, আরও কি মহাপরিকল্পনা রাখা যায়, সেটি কিন্তু আমাদের রাখতে হবে। একই সাথে আমরা বলতে চাই যে জীবন জীবিকা সব কিছুর জন্য ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, অর্থনীতির লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার কাজ করছে। এজন্য সবাইকে করোনা ভাইরাসের টিকার আওতায় আনা হচ্ছে। 12 থেকে 13 কোটি ডোজ আনতে হবে। সার্বিক প্রচেষ্টা নেওয়া হচ্ছে এটা পাওয়ার জন্য।
যেখানে পাচ্ছে সেখানেই নেগোশিয়েট করছে, কিনে নিচ্ছে, নিজেরা উৎপাদনে যেতে চাচ্ছে। 80% যদি কাভারেজ করতে পারি এই সম্ভাব্য এজ গ্রুপের, এটা সম্ভব। প্রতিটি দুর্যোগে দারিদ্র্য কিছুটা কমে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। বিতর্ক প্রতিযোগিতায় নর্দার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জ থেকে সংঘবদ্ধ চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই বিপুল পরিমাণ গার্মেন্টস সামগ্রী। এছাড়া 2টি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায়, এই চক্রটি প্রথমে কাভার্ড ভ্যানের ড্রাইভারদের সাথে সখ্যতা গড়ে তোলে, পরবর্তীতে তাদের আর্থিক প্রলোভন দেখিয়ে পরস্পরের যোগসাজশে মালামাল লুট করে তারা। জৈনিক হিমেল তারই পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত সিরাজ, যিনি এই প্রাইভেট কারের মালিক, তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গাড়িটি যখন এই বন্দর থানা এলাকায় পৌঁছে তখন একটা পরিত্যক্ত রিরোলিং ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় মিস্ত্রি জনি এটা খুলে মালামাল তারা বের করে ফেলে। ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এই চক্রটি দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ায় গার্মেন্টস সেক্টরের মালামাল তারা চুরি করছিল। ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জড়িত থাকার বিষয়টি দিবালোকের মতো সত্য বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এজন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন তিনি। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচি এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির অগ্রযাত্রা কোনো পরিস্থিতিতে আর ঠেকিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সাথে বিএনপির যোগ্য নেতাদের দলে যোগ্য স্থানে বসানোর আহ্বান জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এতে বক্তব্য রাখেন। পরে শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাউথ পাড়ায় তিস্তা নদীর ডান তীরে 150 ফুট বাঁধ ভেঙে গেছে। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় পোস্ট অফিস, মাদ্রাসা, ঘরবাড়ি, ফসলি জমি ও শহর প্রতিরক্ষা বাঁধ। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার রাতে সাউথ পাড়া আলিম মাদ্রাসার সামনে বাঁধে ভাঙন দেখা দেয়। এলাকাবাসী রাতেই গাছের গুড়ি, বাঁশ ও কলা গাছ নদীতে ফেলে স্রোতের গতি কমিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেন। বাঁধ নির্মাণে ঠিকাদার নির্মাণের কাজ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বাঁধের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে 1000 জিও ব্যাগ নদীতে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বিলুপ্তপ্রায় তিতির মুরগি পালন শুরু হয়েছে। বর্তমানে গবেষণার পর্যায়ে থাকলেও শীঘ্রই সারা দেশে প্রান্তিক খামারিদের মাঝে এটি বিতরণ করা হবে। গবেষণার কাজে পার্ল, মিক্সড হোয়াইট ও ল্যাভেন্ডার এই 4 জাতের তিতির পালন করা হচ্ছে। দেশি মুরগি যেখানে 6 মাসে সর্বোচ্চ 1 কেজি ওজনের হয়, সেখানে তিতির বাড়ে কমপক্ষে 1.5 গুণ, ডিমও দেয় দেশি মুরগির দ্বিগুণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। এ সময় 75-এর 15ই আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল। এ সময় অনুষ্ঠানে ঢাকা উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি আরও জানান, ছায়া দল গঠনের কার্যক্রমও এগিয়ে চলছে। পরাগ আরমানের রিপোর্ট। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের টি20 সিরিজ। এই সিরিজেও নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাবে টাইগাররা, এমন প্রত্যাশা দর্শক সমর্থকদের। অথচ এখনো দল ঘোষণা করেনি বিসিবি। কোনো পরিবর্তন থাকছে কিনা সে ব্যাপারেও মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচক। এটা সামনের সপ্তাহের মধ্যে আপনার টিমটা পেয়ে যাবেন। আমরা অলরেডি রেডি করে জমা দিয়েছি। এখানে ক্রিকেট অফিসের চেয়ারম্যানের অ্যাপ্রুভালের দরকার আছে, তো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাদেরকে দিয়ে দেব। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। একই সময় এইচপি দল খেলবে এ দলের বিপক্ষে। জাতীয় দল, এইচপি দল এবং এ দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়ে তোলা হবে ছায়া দল বাংলা টাইগার। বেস্ট পসিবল স্ট্যান্ডার্ড একটা কন্ট্রাক্টে দেওয়া হচ্ছে এবং যাদের পসিবিলিটি ওটা সবাই কন্ট্রাক্ট। এদিকে বছরের প্রায় 8 মাস চলে গেলেও কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেনি বোর্ড। করোনা পরিস্থিতির কারণে চুক্তির তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। এটা বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভালের একটা দরকার আছে, তারপরে আপনার মিডিয়া রিলিজে যায়, তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমাদের কাজটা আমরা এগিয়ে দিয়েছি, বাকি হয়তো বা এই সিরিজের পরে হয়তো। গত 15 জুন বোর্ড সভায় নির্বাচকদের তৈরি করা তালিকা অনুমোদন করেন বিসিবি সভাপতি। তবে জুন মাসের শেষে আগস্টের অর্ধেক চলে গেলেও সেই তালিকা প্রকাশ করা হয়নি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর কারণে অনূর্ধ্ব 21 এশিয়া কাপ বাতিল করেছে এশিয়ান হকি ফেডারেশন। এশিয়ান অঞ্চলের করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই আসরটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জুনিয়র এশিয়া কাপ হকি চলতি বছর বাংলাদেশে হওয়ার কথা ছিল। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চতুর্থ দফা পিছিয়ে গেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। আগামী 1 অক্টোবর থেকে ঢাকায় এই আসর শুরুর কথা ছিল। নতুন সূচি অনুযায়ী 12 থেকে 22 ডিসেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফি হকির পরিকল্পনা করছে এশিয়ান হকি ফেডারেশন। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। দুটো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ছিল, তার মধ্যে জুনিয়র এশিয়া কাপ বাতিল হয়ে গেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে। ডেটটা এখনো পড়েনি, আমরা আশা করি ডিসেম্বরের মাঝামাঝি সময়টা হবে। কিন্তু কোভিড সিচুয়েশন এর কারণে আমরা কোয়ালিফাইংটা করতে পারিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। করোনায় দেশে আরো 178 জনের মৃত্যু। মডার্নার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু। ডাক্তার দেখালে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের টানাটানি, হেনস্থার শিকার রোগী ও স্বজনরা। টিকা নিয়ে প্রতারণা করছে সরকার, অভিযোগ বিএনপির। ভ্যাকসিন আমদানি অব্যাহত থাকবে বলছে আওয়ামী লীগ। এবং পদ্মা সেতুর পিলারে 4 বার ফেরির ধাক্কার পর নৌ রুট পরিবর্তন, চরম দুর্ভোগে যাত্রীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।